বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, মেম্বার অব দি ডিপ্লোম্যাটিক কোর, পরিবেশবিদ, বনবিদ, গবেষক, শিক্ষার্থী, তরুণ পরিবেশ কর্মী এবং উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার আজকে এই যে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের ওখানে যদি দেখেন লেখা আছে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা, সাথে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। অবশ্যই আপনারা দেখেছেন, আপনাদের যে কার্ড ছিল, দাওয়াতনামা ছিল, সেখানেও লেখা ছিল। একটি খবর দিয়ে, গতকাল খবরটি আমার চোখে পড়েছে, সেই খবরটা বলে আপনাদের সামনে আমার বক্তব্যটা আমি উপস্থাপন করব। খবরটা আনফরচুনেট কি ফরচুনেট, এটি বিচারের দায়িত্ব আমি আপনাদের কাঁধে ছেড়ে দিচ্ছি, আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। খবরটি গতকাল 8ই জুলাই প্রকাশিত হয়েছে। খবরটিতে বলছে, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় 3য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। কাজে এখানে আজকে আমরা যারা বৃক্ষরোপণই হোক বা পরিবেশের বিষয় হোক, আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে, যে পরিবেশে আমাদের সুযোগ হয়, প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। এখানে যারা আপনারা আজকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে এই কাজগুলোর সাথে আপনারা যারা জড়িত আছেন, পরিবেশ এবং বৃক্ষরোপণ দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে আমি মনে করি। আমাদের সকলের বোধহয় দায়িত্ব, আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা এই সকল বিষয় খুবই অজ্ঞ, এটি অস্বীকার করে খামাখায় লাভ নেই। এই অজ্ঞ মানুষগুলোকে এই ব্যাপারে সচেতন করাটা বোধহয় আমাদের দায়িত্ব এবং আমাদের একটা পবিত্র কর্তব্য বলে আমি মনে করি। কেন মনে করি? এই জন্য, আমরা যদি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাই, যে এলাকাতেই যাই না কেন, আমরা যদি ঢাকা থেকে, আপনাদের প্রত্যেকেরই এখানে নিজের গ্রামের বাড়ি অবশ্যই মনে হয় ঢাকা শহরের নয়, ঢাকা শহরের, ঢাকা জেলার বাইরে অন্য বিভিন্ন জেলা, আমরা যখন হাইওয়েগুলো দিয়ে যদি যাই এবং হাইওয়ের দুপাশের অবস্থাগুলো যদি দেখি, তাহলে আমি যেই কথাটি বলতে চাইছি, এই কথাটি বোধহয় পরতে পরতে ফিল করার বোধহয় যথেষ্ট কারণ আছে। এবং গত পরশুদিন আমি সাভারে গিয়েছিলাম সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র দেখতে। যার সময় দুপাশে মিল ইন্ডাস্ট্রি আছে, অবশ্যই সেটি একটি ভালো বিষয়, কিন্তু মিল ইন্ডাস্ট্রির কারণে সবকিছু মিলিয়ে দুপাশের রাস্তার যে অবস্থা, এটি আপনাদের প্রত্যেকেরই চোখে পড়েছে। আমার মনে হয় কোনো একটি সভ্য দেশে, একটি সিভিলাইজড দেশে এরকম পরিস্থিতি বোধহয় হওয়ার কারণ নয়। এই অবস্থা তৈরির জন্য কম বেশি আমরা যেরকম সকলেই দায়ী, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সকলে চেষ্টা করলে এই অবস্থার পরিবর্তনটি আমরা করতে পারবো। আমার মনে হয় আজকের এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বোধহয় এরকম একটি প্রতিজ্ঞা বা শপথ বোধহয় আমাদের প্রত্যেকের নেওয়া উচিত আজকে। আসুন এবার আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আমার অবস্থান থেকে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। যদিও বক্তব্যের পড়া অনেক লম্বা হয়ে গেছে, আমি চেষ্টা করব আমার বক্তব্যটিকে সংক্ষিপ্ত রাখতে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করে আমি আমার বক্তব্যটা শুরু করি। আল্লাহ তাআলা বলেছেন, তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং নদী, নালা, গাছপালা, কীট পতঙ্গ, বন্য কিংবা গৃহপালিত পানি, অর্থাৎ আমাদের চারপাশ, পরিবেশ, প্রতিবেশ, অর্থাৎ আল্লাহর এই সকল সৃষ্টি সবই কিন্তু মানুষের উপকারের জন্য। তবে আল্লাহ সকল সৃষ্টি থেকে যদি উপকার ভোগ করতে হয়, তাহলে
মানুষ হিসাবে অবশ্যই কিন্তু আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, যা খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে মাত্র তুলে ধরেছি। যথানিয়মে সকল সৃষ্টির যত্ন এবং পরিচর্যা করা আমরা যারা মানুষ তাদের বা মানব সমাজের দায়িত্ব। বিজ্ঞানের উৎকর্ষতার সঙ্গে সঙ্গে এটি প্রমাণিত সত্য যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যেটা আছে এটার সঙ্গে মানব সমাজের সম্পর্ক অত্যন্ত গভীর এবং অবিচ্ছেদ্য। এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের নিরাপদ লালন এবং বিকাশের সঙ্গে মানব সমাজের নিরাপদে বেড়ে ওঠা ওতপ্রোতভাবে জড়িত। গতকালকে, এই জন্য বলছি, গতকালকে আমার সাথে সংসদে বিরোধী দলীয় নেতা ওনার কথা হচ্ছিল, এমনি আমরা দুই রাজনৈতিক কর্মী আমরা আলাপ করছিলাম একটি বিষয়। কিছুদিন আগে উনি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং ওনাকে গুলশানে, উনি খুব সম্ভবত লেক ভিউ হসপিটালে ছিলেন, তো ওখানে ওনাকে ছাদে নিয়ে যাওয়া হয়। একদিন ছাদে নিয়ে যাওয়ার পরে উনি হাঁটছিলেন, কিন্তু উনি আমাকে যেটা বললেন যে কিছুক্ষণ পরে উনি আর ছাদে হাঁটতে পারছিলেন না, কারণ আশেপাশে এত অসম্ভব স্মেল লেকটার। তো আমার মনে হয় এই যে কথাটা বললাম, দেখুন এরকম অভিজ্ঞতা বোধহয় আমরা সকলেই, শুধু বিরোধী দলীয় নেতাই নয়, সকলেই কম বেশি আমরা বিভিন্ন সময় এইটা ফেস করে থাকি, এক্সপেরিয়েন্স করে থাকি এরকম অভিজ্ঞতা। সেজন্যই বলছি যে এইটার নিরাপদ লালন বা বিকাশের সঙ্গে মানব সমাজ বা আমরা কিভাবে জড়িত। উপস্থিতিবৃন্দ, আজকের এই পরিবেশ মেলা কিংবা বৃক্ষ মেলার যে আয়োজন, এটা যেমন বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর এবং সুস্থভাবে বেড়ে ওঠার জন্য একটা নিরাপদ বিনিয়োগ বলে আমি মনে করি, যদি আমরা সকলে সিনসিয়ার হই। সেজন্য আমি যারা এই আয়োজন করেছেন, এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই। তবে এই আয়োজনটা কেবলমাত্র একটা বাৎসরিক আনুষ্ঠানিকতার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে, সেটা বোধহয় থাকা উচিত হবে না। বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের মতন এই যে বিষয়টা, এটা আমাদের একটা নৈমিত্তিক অভ্যাসে যদি আমরা পরিণত করতে পারি, তাহলে আমরা সকলে বক্তব্যে যেই কথাগুলো বলি যে একটা স্বাস্থ্যকর বসতি গড়ে তোলা দরকার, আমাদের গড়ে তোলা উচিত, আমাদের আমরা কাজ করছি, এই সবগুলো তাহলে ধীরে ধীরে আসলেই বাস্তবে রূপ নিতে পারবে। আজকে যারা আপনারা এখানে পরিবেশ কর্মী সহ বৃক্ষরোপণ বা বাগান তৈরি বা এই কাজগুলোতে যারা জড়িত আছেন, যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে, ইনশাল্লাহ আপনাদের মতন মানুষগুলো বা প্রতিক্রিয়াশীল, প্রতিশ্রুতিশীল তারুণ্য যদি থাকেন দেশে, এটা সংখ্যা যদি বৃদ্ধি পায়, নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা একটা সবুজ বসতি গড়ে তুলতে সক্ষম হব এই বাংলাদেশে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা এবং এটার যে উপকারিতা, এটা নিয়ে খুব সম্ভবত নতুন করে বোধহয় কিছু বলার প্রয়োজন নেই। আজকে আমরা নিজের ঘর থেকে বের হলে, ঘরের ছাদে গেলে, জানলা খুললে আমরা এটা পরতে পরতে অনুভব করতে পারি। বৃক্ষরোপণ কিংবা সবুজায়নের গুরুত্ব সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত আছি। আমরা যখন ছোট ছিলাম তখন ঢাকা শহরকে যত গ্রিন দেখতাম, এখন বোধহয় দেখি না। এটার সাথে নিশ্চয়ই আপনারা এই ঘরে উপস্থিত কেউ আমার সাথে ডিফার করবে না, সবাই নিশ্চয়ই আপনারা একমত হবেন। কিন্তু করতে তো হবে কিছু, এবং এই করাটা আমাদেরকেই করতে হবে। একটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করলে, আমি কিছুদিন আগেও বলেছিলাম যে এটা এখানে আমাদের একজন বক্তা, খুব সম্ভব আমাদের স্টেট মিনিস্টার ডক্টর ফরিদও মনে হয় বলেছেন, আমি কয়েকদিন আগে বলেছিলাম যে একটা সন্তান আমাদের পরিবারে, আমাদের নিজেদের হোক, আত্মীয় স্বজন হোক, একটা পরিবারে নতুন সন্তান জন্মগ্রহণ করলে আমরা যদি সবাই মিলে তার জন্য, তাকে স্মরণ করে একটি গাছ রোপণ করি, তাহলে প্রতিটা প্রাণের জন্মকে উদযাপন করি, স্মরণ রাখি, তাহলে একটা নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে, এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। এই যে কথাটা বললাম, এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলি। আমি লন্ডনে যেই পাড়াটায় থাকতাম, আমার 3-4টি বাসা পরে একটা বাসা ছিল, 3তলা বাসা। সেই বাসায়
সামনে দুটি গোলাপ গাছ ছিল দরজাটার দুপাশে। গোলাপ গাছগুলো ওই যে ক্লাইম্বিং রোজ যেটাকে বলে, গোলাপ গাছগুলো বেড়ে বেড়ে অলমোস্ট 3 তলা পর্যন্ত উঠে গিয়েছিল। তো একদিন বাসার যে মালিক, ওর সাথে আমার দেখা হলো, আমি বললাম যে তোমার এই গাছগুলো খুব সুন্দর, বিশেষ করে দূর থেকে খুবই সুন্দর লাগে দেখতে। ভদ্রলোকের 3টা সন্তান। তো ও বললো যখন যেই সন্তান হয়েছে ওদের বয়স, আমি যখন কথা বলি তখন প্রবাবলি ওদের বয়স রাফলি 18, 20 এরকম, 22 এরকম। তো বললো যে আমার যখন যেই সন্তান জন্ম হয়েছে আমি তখন তার নামে একটা করে গাছ লাগিয়েছি। 2টো সামনে আছে, একটা বাসার পিছনে আছে। 3টা গাছই এখন বড় হয়ে গেছে, প্রায় 3 তলার সমান হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগে। সেদিন থেকে আমার কাছে মনে হয়েছে যে দেশে ইনশাল্লাহ ফিরলে আমার পক্ষে কখনো সুযোগ হলে এই কথাটি আমি বলার চেষ্টা করব। আমি সেজন্যই আজকে আপনাদের সামনে এই কথাগুলো আমি তুলে ধরলাম। উপস্থিতিবৃন্দ, সবুজনের সামাজিক আন্দোলনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সরকারিভাবে আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বর্তমানে সরকার গঠন করার পরে আপনারা ভিডিওর মাধ্যমে বেশ কিছু দেখেছেন। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে গ্রিন ভলেন্টিয়ারিজম চালু করার একটা পদক্ষেপ আমরা নিয়েছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন পত্রপত্রিকা নিউজ এসছে, স্কুলগুলোতে একসাথে, স্কুলের একটা প্রোগ্রাম ছিল, একসাথে 90,000-এর মতন গাছ আমরা বিভিন্ন স্কুলে সেদিন রোপণ করা হয়েছে। একই সঙ্গে ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালু এবং এনভায়রনমেন্ট স্টার্টআপ ফান্ড সহ বেশ কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সরকারের না এই উদ্যোগগুলো যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে অবশ্যই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং সবুজ বাংলাদেশ গঠন করতে ইনশাআল্লাহ সক্ষম হব। উপস্থিতবৃন্দ, এর মধ্যে প্রায় সকলেই জানেন এটি আমাদের বর্তমান সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে আমরা 5 বছরে নতুন করে 25 কোটি গাছ রোপণের কর্মসূচি নিয়েছি। ইচ্ছে মতন যদি আমরা গাছ রোপণ করি তাহলে কিন্তু এই লক্ষ্যটা সফল হবে না। আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি যে কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায় কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েই গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। আমাদের দেশে ইদানিং আমার কাছে মনে হচ্ছে বিষয়টি একটু কম, কিন্তু 90-এর দশকে আমার মনে আছে খুব দেখতাম যে ইউক্যালিপটাস বা আকাশমণি প্রজাতির একটা গাছ, এই দুটো গাছ লাগানো হতো। এটা সম্পর্কে অনেক ক্যাম্পেনিং হয়েছে এবং আমরা একসময় জানতে পেরেছি এই গাছটা হয়তো তাড়াতাড়ি বেড়ে উঠে হয়তো কিছুটা টিম্বার ভ্যালু আছে, কিন্তু পরিবেশের জন্য এটা খুবই ক্ষতিকারক এই গাছ দুটো। কাজেই আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমাদের পরিবেশের জন্য যে গাছগুলো ক্ষতিকারক সেই গাছগুলোকে অবশ্যই বোধহয় পরিহার করা উচিত, সেই গাছগুলোকে আমাদের এনকারেজ করা উচিত না রোপণের জন্য। এবং একই সাথে নতুন বৃক্ষরোপণের ক্ষেত্রে দেশীয় প্রজাতির গাছ যেমন ঔষধি, অর্কিড, বাঁশজাতীয়, বনজ, ফলদ, অর্থকরী বা বিপন্ন প্রজাতির গাছ এইগুলোকে রোপণ করা বোধহয় খুবই দরকার। কিছুদিন আগে আপনারা খবরে দেখেছেন আমাদের কক্সবাজারে একটি ট্রেন লাইন গিয়েছে চট্টগ্রাম থেকে দুলহাজারিয়া হয়ে। ওই দুলহাজারিয়াতে প্রায় কয়েক লক্ষ গাছ কেটে ফেলা হয়েছে এই ট্রেন লাইনটা নিতে গিয়ে। আমরা চেষ্টা করছি এগুলোকে রিপ্লেস করতে, যদিও সরকারি হিসাব নিকাশে বলা হয়েছে গাছগুলো সেখানে 7 লক্ষ গাছ রোপণ করা হয়েছে। টু বি অনেস্ট, আমি সংশ্লিষ্ট যারা গাছ লাগিয়েছে তাদের কাছে আমি রিপোর্টটা নিয়েছিলাম কয়েকদিন আগে, সপ্তাহ 2-3 আগে, যে আপনার রিপোর্টটা দেন তো দেখি কোথায় কোথায় 7 লক্ষ গাছ আপনারা রোপণ করেছেন। পরে আমি আমার মতন করে ভেরিফাই করেছি, চেক করেছি এবং দেখেছি যে অ্যাকচুয়ালি 7 লক্ষ গাছ নেই, হার্ডলি ওখানে 2 লক্ষর মতন গাছ হবে, তো যেটি খুব দুঃখজনক, ভেরি আনফর্চুনেট। তো আমার মনে হয় এই বিষয়গুলোর প্রতি বোধহয় আমাদের নজর দেওয়া প্রয়োজন, একটু সিরিয়াস হওয়া প্রয়োজন। তবে বৃক্ষরোপণ বা কিংবা বনায়ন এটাই বোধহয় শেষ কথা হওয়া উচিত হবে না। এই বনায়ন পশু পাখি, বিভিন্ন প্রাণী, কীট পতঙ্গের জন্য নিরাপদ বাসস্থান কিংবা প্রয়োজনীয় আহারের যোগান দিতে পারে কিনা এটিও কিন্তু আমাদের চিন্তার মধ্যে থাকা প্রয়োজন। কারণ আমরা অনেক গাছ, অনেক কিছু কেটে ফেলার কারণে যেটি হচ্ছে সমস্যা, অনেক পোকামাকড়, অনেক কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটাও পরিবেশের জন্য ক্ষতিকারক। গাছপালা, প্রাণী অর্থাৎ সকল জীব এবং মাটি, পানি, বায়ু
জড় পরিবেশ সবকিছু যাতে স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, বনায়নের মাধ্যমে, ফরেস্টেশনের মাধ্যমে এরকম একটা ইকোসিস্টেম বজায় এবং বহাল রাখায় আমরা চেষ্টা করছি। বর্তমান সরকার যে কাজগুলো করছে তার ভিতর দিয়ে এই পুরো জিনিসটাকে একসাথে রাখার, পরিবেশের যে ঠিকঠাক, সেটাই আমাদের লক্ষ্য। শুধু যে গাছ লাগাবো আমরা, শুধু যে প্লাস্টিক সরাবো তা না, অনেকগুলো ইন্টিগ্রেটেড জিনিস আছে, সেগুলোকে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। আজকের এই পরিবেশ এবং বৃক্ষ মেলায় উপস্থিত সুধীজন এবং যারা অনলাইনে আমার এই বক্তব্য শুনছেন কিংবা হয়তো পরবর্তীতে শুনবেন, আপনাদের প্রতি আমি আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। সেই বিষয়টি হলো, নতুন বৃক্ষ রোপণ অবশ্যই জরুরি, তবে এই যেই গাছটাকে আমরা রোপণ করলাম এটা নিরাপদে বেড়ে উঠছে কিনা, বেড়ে উঠতে পারছে কিনা সেটি নিশ্চিত করাও খুব বেশি জরুরি। আর যুগ যুগ ধরে যে স্থানীয় ইকোসিস্টেমের অংশ হয়ে যাওয়া যে গাছগুলো আছে, একটু আগে যেটা বলেছি যে মাদার ট্রি বলতে যেগুলোকে বুঝি আমরা, সেগুলো যাতে রক্ষা পায়, সেগুলো যাতে কেটে না ফেলা হয়, এই বিষয়টি অত্যন্ত জরুরি। কিন্তু এই বিষয়ে বোধহয় আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন। আমি আশা করব আজকে এখানে বন বিভাগের বড় কর্মকর্তারা আছেন, তারা সেই বিষয়টি চেষ্টা করবেন নিশ্চিত করতে। সরকার পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর, খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই জিনিসটা আসলে মানুষকে বোঝাতে হবে। সেজন্য প্রথমেই আমি বলেছিলাম যে পুরো বিষয়টা যদি আমাদেরকে অ্যাড্রেস করতে, আমাদের প্রত্যেকটা মানুষকে একটু একটু করে হলেও অবদান রাখতে হবে, যার পক্ষে যতটুকু সম্ভব, যেই পরিবেশে সম্ভব। এই পশু পাখিগুলোকে আমাদের রক্ষা করতে হবে, কীট পতঙ্গগুলোকে রক্ষা করা প্রয়োজন। আমরা কোনো একটি পোকা দেখলে আমরা ঠাস করে পোকাটাকে মেরে দেই, মাকড়সা দেখলে মাকড়সা হয়তো ওইখানে আছে, এখান থেকে উঠে গিয়ে আমরা ওটাকে মেরে দিই। আপনার দরকার কি? মাকড়সাটা তো আপনাকে কামড়াচ্ছে না, কিছু করছে না, দরকার কি ওটাকে মারার? তো এই জিনিসগুলো আমাদের মনে হয় বাচ্চাদেরকেও শেখানো উচিত, সবাইকে শেখানো উচিত আমাদের। একটা পাখি দেখলে, কিছু দেখলে আমরা দৌড় দিয়ে ঢিলা দিই, আরে ভাই পাখিটা আপনাকে কি বিরক্ত করছে? ওর মতন করে কিচিরমিচির করে ডাক দিচ্ছে, দরকার কি ওকে ঢিলানোর? উপস্থিত পরিবেশবিদ, বনবিদ এবং সুধীবৃন্দ, মানব সমাজ নিজেদের স্বার্থেই মাটি, নদী, বন, জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, একটা বিভৎস অবস্থা, একটা ভয়াবহ অবস্থা। আপনারা যে কোনো নদীর, আমরা নদীমাতৃক বাংলাদেশ বলতাম, বিভিন্ন নদীকে আমরা দেখতাম। আপনারা নদীগুলোর পাশে যান, খাল বিলের পাশে যান, মনে হচ্ছে যে এই নদীগুলো খাল বিলের মধ্যে দিয়ে এগুলা পানি যাবার জন্য নয়, এগুলা মানুষের পরিত্যক্ত যে বর্জ্য বা মানুষের ব্যবহার্য যে বর্জ্য, সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে এই রাস্তাগুলো বা নদী খাল বিলগুলো তৈরি করা হয়েছে। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানির নিরাপত্তার কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না, কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না। এ কারণেই ইকোসিস্টেম রক্ষা করাটা অত্যন্ত জরুরি। উন্নয়ন ও পরিবেশকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে, বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা, বর্তমান সরকারের পরিকল্পনা, ইচ্ছা, যেভাবেই আমরা বলি কেন। ছাদ বাগান, নগর ফরেস্টেশন, নগর বনায়ন, GIS ভিত্তিক বৃক্ষরোপণ, নদী তীর এবং খালের দুপাশে সবুজায়ন এবং ইকো ট্যুরিজমকে সরকার অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে আমরা বিকশিত করতে চাই। এগুলো থেকেও কিন্তু অনেক মানুষের অনেক আর্নিং হতে পারে, একটা বিজনেস গ্রো করতে পারে, সেটিও আমাদের একটি লক্ষ্য। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, এটা বোধহয় এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কার বিষয় না। জলবায়ু আমরা দেখছি, বৃষ্টি হচ্ছে না, আবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে সব দিক দিয়ে। আগে যেরকম সুন্দর বর্ষাকালে সুন্দর বৃষ্টি হতো, আজকে কালকে এভরিডে কম বেশি বৃষ্টি হতো, সেভাবে হতো না। কিন্তু এখন দেখছি বৃষ্টি হচ্ছে না, শুকনা, অসম্ভব গরম, আবার হঠাৎ করে। তো এই যে জলবায়ুর উপরে যে প্রভাব, এটা বোধহয় এখন আর আশঙ্কার কিছু না, এটা আমরা ফেস করছি এখন রীতিমতন। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম
ভিত্তি হিসেবে বিবেচনা করছি আমরা। বর্তমান সরকারের লক্ষ্য একটা সবুজ, পরিচ্ছন্ন, জলবায়ু সহনশীল, টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আমার মনে হয় মানুষ হিসাবে এটি বোধহয় শুধু সরকার না, আমি বক্তব্যে বলেছি সরকারের, কিন্তু আমার কাছে মনে হয় এটি মানুষ হিসেবে এই ঘরে যারা বসে আছেন, এর ঘরের বাইরে বহু মানুষ আছেন যারা বিষয়টি রিয়েলাইজ করছেন, এটি বোধহয় আমাদের সকলেরই লক্ষ্য। কারণ যারা এই বিষয়ে কাজ করছেন আমরা বুঝতে পারছি যে আমরা যদি এখনই বিষয়টিকে অ্যাড্রেস না করি সঠিকভাবে, তাহলে কি ভয়াবহ একটা পরিস্থিতিকে আমরা এগিয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বর্তমান বৃক্ষরোপণের পাশাপাশি বর্তমান সরকার সারা দেশে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনর্খননের যে কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে, সেটি শুধুমাত্র কৃষকদের জন্য বছর জুড়ে কৃষি সেচ সুবিধা নিশ্চিত করবে না, বরং আমরা যেটা আশা করছি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে। তবে পরিবেশের উন্নয়ন শুধুমাত্র বৃক্ষরোপণ কিংবা খাল খননের উপরেই নির্ভর করে না, এটি কিছুটা সাপ্লিমেন্ট করে, কিন্তু পুরোপুরি নির্ভর করছে না এটার উপরে। রাজধানী সহ বিশেষ করে সারা দেশের সকল নগর, বন্দর এবং শহরতলির বর্জ্য ব্যবস্থাপনাতেই কিন্তু আমূল পরিবর্তন আনার কোনোই বিকল্প নেই। এ ব্যাপারে আপনাদের সকলের যারা আছেন, বিশেষ করে পরিবেশ নিয়ে যারা কাজ করছেন, আপনাদের অসম্ভব সহযোগিতা আমার প্রয়োজন, সরকারের প্রয়োজন। আপনাদের সহযোগিতা ছাড়া এখানে অনেকেই আছেন, আমি দেখেছি বিভিন্ন ভিডিওতে, আমি দেখেছি তারা নিজ উদ্যোগে তাদের সংগঠন থেকে তারা বিভিন্ন রকম খাল, নদী, নালা, খাল, বিল এগুলো আপনারা পরিষ্কার করছেন। আপনারা যারা করছেন, আপনাদেরকে আমার পরিবেশের জন্য যারা এই কাজগুলো করছেন, আপনাদেরকে ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তবে আপনাদের যেই সাপোর্ট, আপনাদের যেই সহযোগিতা, আপনাদের যেই সাপোর্ট, এটি যে কোনো সময় থেকে বর্তমান সরকারের জন্য অত্যন্ত 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 প্রয়োজনীয়, অত্যন্ত দরকার। উপস্থিতিবৃন্দ, প্লাস্টিক বর্জ্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে বা করার চেষ্টা করছে সরকার। একই সঙ্গে জৈব সার উৎপাদন, পুনর্ব্যবহার, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং রিডিউস, রিইউজ, রিসাইকেল, এই 3R নীতিকে সরকার জাতীয় পর্যায়ে বাস্তবায়নের নীতি বা উদ্যোগ গ্রহণ করেছে বা ব্যবস্থা নিয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা একটি সুশৃঙ্খল পদ্ধতিতে আনতে হলে এটি শুধুমাত্র নগর প্রশাসন কিংবা পুলিশ দিয়ে নিশ্চিত করা সম্ভব নয়। যেই কথাটি আমি প্রথম থেকে বলার চেষ্টা করছি, সবকিছু আমরা পুলিশ, জোর, আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়, আমাদেরকে এটা অ্যাওয়ারনেসের মাধ্যমে করতে হবে। এজন্য প্রয়োজন ছোট বড় প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ, প্রতিটি নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান, অনুগ্রহ করে যেখানে সেখানে বর্জ্য কিংবা উচ্ছিষ্ট ফেলবেন না, দয়া করে। আসুন আমরা চেষ্টা করি আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজন সবাইকে এই বিষয়টি সুযোগ পেলেই বলা। কয়েকদিন আগে, এটি অবশ্য খুবই নিত্য নৈমিত্তিক একটি দৃশ্য, তবে আমি কয়েকদিন আগে খুব সময় বাসা থেকে অফিসে ফিরছিলাম, কোনো একটা সিগন্যালে একটু দাঁড়িয়েছি, একটা ছেলে, ও খেয়াল করেনি, এত গাড়ির মধ্যে খেয়াল করার কোনো কারণও নেই, কিছু একটা খাচ্ছিল, খেয়ে ওর হাতে একটা প্যাকেট ছিল, যে প্যাকেট থেকে বের করে খাচ্ছিল, তার প্যাকেটটা ঠাস করে ওখানে ফেলে দিল। তা আমার মনে হচ্ছিল ওকে গিয়ে বলি, ভাই তুই প্যাকেটটা উঠে একটু কোনো এক জায়গায় ভালো হয় পকেটে নে বা কোনো এক জায়গায় ফেল, বাট নামতে আমি পারছিলাম না, বাট আমার ইচ্ছা করছিল নেমে গিয়ে ওকে আমি কথাটা বলি। আমি অনুরোধ করব সকলে, বিশেষ করে যারা পরিবেশ নিয়ে কাজ করেন, দয়া করে এরকম বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন আপনারা, দয়া করে। সকল উপস্থিতবৃন্দ, মানব সমাজের সুস্থ এবং নিরাপদ জীবনের জন্য এতক্ষণ আমরা বৃক্ষরোপণ কিংবা পরিবেশ সংরক্ষণ নিয়ে কথা বলেছি। আরেকটা বিষয় প্রতি আমাদের একটু সতর্ক থাকা প্রয়োজন। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন এবং নদী ও জলভূমি ভরাট এবং বন উজাড় সহ নানা কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এসব কারণে বন্য প্রাণী, জলজ উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল অস্তিত্ব সংকটে বাধ্য। একটু আগে আমি ওই যে একটা অ্যাওয়ার্ড দিলাম আদনানকে আমি চিনি, আর অনেকেই আছেন আদনানের মতন, আদনানকে আমি চিনি। এই বিষয়টি নিয়ে এই যে ও এখন আমি বললাম যে কি খবর, ও আবার আদনান কোথায় গেল? ওই যে আদনান ও আবার সাপ ধরতে পারে।
তা আমি আবার জিজ্ঞেস করলাম পকেটে সাপ টাপ নেই তো তোমার? তো এখন আমি জিজ্ঞেস করলাম যে ও নিজে থেকেই বললো যে এই প্রোগ্রাম শেষ করে ও বোধহয় কেরানীগঞ্জ যাবে, কোনো একটা বাড়িতে সাপ ঢুকেছে। এই জন্য আমি কথাটি বলছি যে মাত্র যেটা বললাম যে পশু পাখি সবকিছু একটা বিপন্ন অবস্থার মধ্যে চলে গিয়েছে, এই যে বন টন সব উজাড় হয়ে যাওয়াতে সব জায়গায় যে মানুষ দখল করছে, বাসা বাড়ির ভিতরে কেন সাপগুলো ঢুকছে। আমি প্রায় বছরখানেক আগে ওর সাথে কথা বলছিলাম, তখন আমি দেশে আসিনি, তখন লন্ডনে ছিলাম। তো ও বললো যে ভাইয়া এই জন্য ঢুকছে। আমরা যে ঘর বাড়িতে 9 তলা, মিরপুরের কোন 9 তলা বাড়ি থেকে সে সাপ বের করেছে। তার মানে যে 9 তলায় সাপ গেল কেমন করে, বলে যে কি করে গেল বলতে পারি না। তবে যেটা হচ্ছে যে সব জায়গায় আস্তে আস্তে মানুষ ঢুকে যাচ্ছে, যে জায়গায় সাপ বা পোকা মাকড় এগুলা ছিল, মানুষ এখন ওদের জায়গাগুলো দখল করছে। তো ওরা যাবে কোথায়? ওদেরও তো বাঁচতে হবে, যতক্ষণ বেঁচে থাকবে ওদেরকে তো ঢুকতে হবে। সেই জন্য এখন ওরা মানুষের বাড়ি ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। আমার মনে হয় এই বিষয়গুলো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে, এবং এই বিষয়গুলো যার যার অবস্থান থেকে বোধহয় আমাদের একটা দায়িত্ব পালনের সময় চলে এসেছে। সম্মানিত সকল উপস্থিতি, কিন্তু অনেক লম্বা বক্তব্য হয়ে গেছে। আপনারা আগেও বক্তব্য শুনেছেন অনেকের, মনে হয় ভালো লাগবে না আর বক্তব্য লম্বা করলে। পরিশেষে আমি যে কথাটি বলতে চাইছি, এবছর যারা জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার এবং সামাজিক বনায়নের লাভ্যাংশ অর্জন করেছেন, আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে আমি আপনাদের সকল আয়োজনের সার্বিক সাফল্য কামনা করছি। দেশ হোক, খেয়াল করবেন আমি যেই কথাটি বলতে চাইছি, আমি কাউকে ছোট করছি না, বাট আমি যেই কথাটি মনে করি সেই কথাটাই আপনাদের সামনে বলতে চাইছি। দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।